এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নুরা এক প্রকার জোর করে টেনে নিয়ে এসেছে কিছু দেখাবে বলে। আজকাল প্রায়ই তার মন খারাপ থাকে, ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে পড়ে, ক্লাসের পড়ায় মন বসে না, উদাস হয়ে বসে থাকে। আম্মু এখন তাকে আগের থেকে বেশি সময় দেয়, গল্প করে, বাবার কথা মনে করে স্মৃতিচারণ করে, তানজিমকে নিয়ে কথা বলে। বাবার কথায় তার কান্না পায়। বাবা কেন চলে গেল তাকে ফেলে? সে তো কখনো এত বড় হতে চায়নি, সবসময় বাবার আদরের ছোট্ট নুরিতা হয়ে থাকতে চেয়েছে। তার তো আপন বলতে বাবা মা ছাড়া আর কেউ নেই। নুরিতাকে ছাদে ঢুকে নুরা বলল, আপু তুমি একটু দাঁড়াও, আমি ফোনটা আনতে ভুলে গেছি। বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। পেছন থেকে নুরিতা বলল, আরে ফোন দিয়ে কি করবি? কি জন্য নিয়ে এসেছিস সেটা তো বলবি। নরিতার কথা শুনতে পেল না নুরা, ততক্ষণে লাফিয়ে লাফিয়ে নেমে গেছে। হতাশ হয়ে নরিতা আকাশের দিকে তাকিয়ে অন্ধকারের মিটিমিটি জ্বলতে থাকা নক্ষত্রের মেলা দেখতে থাকে। আকাশে তখন সন্ধ্যা তারার ঝিলিক, নূরে কোথাও থেকে ভেসে আসে গানের সুর। ছাদে বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে, ফুলের টবগুলো ভরে উঠেছে ফুলে ফুলে। চোখ বন্ধ করে রেলিংয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই মৃদু শব্দে ছাদের দরজা লাগানোর শব্দ হলো। সে চোখ খুলে আকাশের দিকে চেয়ে থেকে বলল, ফোন দিয়ে এই রাতের বেলা কি করবি? কয়েক মুহূর্ত কেটে গেলেও নুরার কোনো সারা শব্দ পাওয়া গেল না। নরিতা ডাকলো, নোরা এসছিস? এবার কোনো সারা শব্দ নেই। ছাদের অপর দিক থেকে ধূপ করে একটা শব্দ হলো। ঘুরে দাঁড়িয়ে সিঁড়ির দরজার কাছে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। যেখান থেকে শব্দটা এসেছিল সেদিক থেকে অন্ধকার একটা লম্বা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে। ভয়া চিৎকার করে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? বলে ছাদের দরজা ধাক্কাতে থাকে। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো তার কাছে। নরিতা ভয়ে কাঁপতে কাঁপতে একবার দরজার দিকে তাকালো। নানু যে বলতো জিনের কথা, সে জিন সত্যি সত্যি এলো না তো? জিন মনে করে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ছায়ামূর্তি দ্রুত এগিয়ে এসে মুখ চেপে ধরল, অপর হাতে তার পিঠ ধরা। নরিতা চোখ বড় বড় করে চেয়ে রইল। ভয়ে ও রাতটা খাঁচা ছাড়া হবে যখন তখন। এই ছেলেকে তার কোনো ক্ষতি করতে আসেনি তো? হঠাৎই হাতের কোনো চেপে ধরে হ্যাচকা টানে তাকে নিয়ে গেল সিঁড়ি ঘরের পাশে। অন্ধকারে আবারও চিৎকার করে উঠতেই মুখ চেপে ধরে গম্ভীর চাপা স্বরে পুরুষ কণ্ঠ ধমকে উঠল। এবার অপরিচিত যুবকটিকে চিনতে পারল সে। এ তো জিন নয়, জিনের বাদশা। বলল, আপনি এখানে কি করছেন? ভয়ে আশেপাশে চোখ বুলিয়ে নিল কেউ দেখে ফেলল কিনা। নরিতার আশঙ্কা বুঝতে পেরে বলল, ভয় পেতে হবে না, এই সময় ভূত প্রেত ছাড়া ছাদে কেউ থাকবে না। আপনি কেন এসেছেন? চাপা স্বরে জিজ্ঞেস করলো। কেন এসেছি মানে? হিসিয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, কেন এসেছেন? কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব, থাকতে আসিনি। তবে তুমি বললে থেকে যেতেও পারি। নরিতার মাথায় উড়না চাপানো, দূরের উঁচু উঁচু বিল্ডিং থেকে ছুটে আসা স্বল্প আলোতে মেয়েটাকে মিষ্টি লাগছে। ইচ্ছে হয় চকলেট ভেবে খেয়ে ফেলতে। এই মায়াময় চেহারায়, এই সরলতা, নিষ্পাপ মনের রক্ত মাংসের আস্ত মানুষটাকে নিজের করে পাওয়ার লোভ সে সামলাতে পারছে না। মেয়েটার মায়া কাটাতে অন্যদিকে ঝুঁকতে চেয়েছিল, আর সেটাই মনে হয় তার সবচেয়ে বড় ভুল হলো। যার পাকচক্র থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। কি করবে সে এখন? নরিতাকে নিয়ে এসে এখন দাঁড়িয়ে আছে সিঁড়ি ঘরের দেয়ালের পাশে। তার দুই হাতের বেড়িতে আটকে থাকা নরিতা নামক হালকা ফুলকা পাখিটা ছটফটে উঠল। সরুন, আমি নিচে যাব। আম্মু জানতে পারলে খুব খারাপ হবে, আম্মু কষ্ট পাবে, আমাকে আর কখনো বিশ্বাস করবে না। আম্মু কষ্ট পাবে, আর আমি যে কষ্ট পাচ্ছি তার কিছু না। লিসেন নৈরিতা, আমি জানি তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো। খুপির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সরি। প্রয়োজনে আন্টির কাছেও মাপ চাইব। খুপি এভাবে তোমাদের বাসায় চলে আসবে জানলে তাকে আমি আটকাতাম। নরিতা ভেতরে ভেতরে ভয়ে আধমরা হয়ে যাচ্ছে। যদি কেউ দেখে ফেলে, যদি কেউ ছাদে চলে আসে, আম্মু যদি তাকে খুঁজতে খুঁজতে ছাদে এসে এই লোকটার সঙ্গে তাকে দেখে ফেলে, তাহলে সে কি করবে, কি বলবে? সে উত্তেজিত হয়ে বলল, কারো কাছে মাফ চাইতে হবে না, আপনি প্লিজ এখান থেকে যান, হাত সরান, আমি চলে যাব। রক্তিমের মেজাজ খারাপ হলো। কোথায় সে এসেছে সব কিছু ঠিক করতে, আর এই মেয়ে তাকে মেজাজ দেখাচ্ছে। চাপা স্বরে ধমকে উঠল, চুপ, চলে যাবে মানে কি?
জানো কত রিস্ক নিয়ে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তুমি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। ইউনিভার্সিটিতে গেলে সেখান থেকে পালিয়ে যাও। সেদিন গাড়িতে একটা কথাও বললে না, উল্টো ওদের সামনে আমাকে অপমান করলে। ফোনে ব্লক করে রেখেছ। রানিয়ার ফোন থেকে 100 মেসেজেস পাঠিয়েছি, নো রেসপন্স। কেন মেসেজ দিচ্ছেন? আর আমার সঙ্গে আপনার কিসের কথা? প্লিজ আপনি যান। আপনি তো আয়শাকে বিয়ে করে সংসারী হয়ে যাবেন, কিন্তু এখন এই মুহূর্তে আমাকে আপনার সঙ্গে কেউ দেখে ফেললে আমার বদনাম হয়ে যাবে। বদনাম হবে হোক, বদনাম ছাড়া প্রেমের সার্থকতা কোথায়? আর মানুষজন দেখলে ধরে বিয়ে পড়িয়ে দেবে, তখন আরো ভালো হবে। কাউকে মানানোর ঝামেলা থাকবে না। রক্তিম নরম স্বরে কৌতুক করে বলল, আপনার জন্য ভালো হলেও আমার জন্য নয়। আমি আম্মুকে প্রমিস করেছি আপনার সঙ্গে কথা বলবো না। আপনি আমার কেউ নন। আমি কেউ নই। না, আপনি চলে যান প্লিজ। রক্তিম রাগে দাঁত কিরমিরিয়ে নরিতার আরো কাছে চলে এলো। নরিতার এবার নড়াচড়া করার এক চুল জায়গা খালি নেই, নড়লে রক্তিমের বুকে ধাক্কা খাবে। বাম হাতে নরিতার মাথার পেছনের চুল খামচে ধরে মুখ উঁচু করে ধরে মুখোমুখি হয়ে বলল, চলে যান, চলে যান। বারবার এক কথা বলতে হবে না। এসেছিলাম শান্তিপূর্ণভাবে কথা বলতে, কিন্তু তোমার আসলে শান্তি ভালো লাগছে না। আমি চলে যাব কেন? আমাকে কি রাস্তার তখন পাশে দাঁড়িয়ে থাকা রোমিও মনে হয়েছিল? এত যে আম্মু আম্মু করছো, সেদিন লাভ কনফেস করার সময় আম্মুর পারমিশন নিয়েছিলে? চলো, আজ তোমার আম্মুর কাছে পারমিশন নিয়েই বিয়ে করব। মরে গেলেও না, তাৎক্ষণিক উত্তর দিল। মরে গেলেও না? আমি তোমার কাছে এত তুচ্ছ? তাহলে ভালোবাসো বলেছিলে কেন? অত বিহ্বল হয়ে প্রশ্ন করলো, আপনার প্রেমে পড়েছি বলেছি, তাই বলে বিয়ে করব বলিনি। অন্যের বাগদত্তাকে আমি কেন বিয়ে করতে যাব? ও, এই কথা। ঠিক আছে, আয়েশার সঙ্গে বিয়ে ভেঙে দিচ্ছি, তখন তো বিয়ে করবে। আয়েশার সঙ্গে বিয়ে ভেঙে দেবেন আমি রাজি হলেই? হ্যাঁ, এখনই। আর রাজি না হলে তাকেই বিয়ে করবেন? রক্তিমের ভ্রু কুঁচকে গেল। তুমি রাজি না হবে না কেন? নরিতা আবার বলল, আমি আয়েশা দুজনেই আপনার জীবনে অপশন মাত্র, একজন না হলে অন্যজন। তেমন কিছু না, তুমি আমার কথার ভুল মিনিং বের করছো। আমার কথা শোনো। রক্তিমকে থামে নরিতা বলল, পৃথিবীর যত মেয়েই বলবে আপনার প্রেমে পড়েছে, আপনি কি তাদের সকলকে বিয়ে করবেন? মানে সিরিয়াসলি, আপনার চরিত্র যে ফাটা বেলুনের মতো জানা ছিল না। জানলে হয়তো প্রেমেও পড়তাম না। আর ওসব প্রেম প্রেম কবেই উবে গেছে আমার মন থেকে। আপনি প্লিজ চলে যান এখান থেকে। নরিতার কথাগুলো রক্তিমকে চরমভাবে অপমানিত করেছে। অপমানে মুখ লাল হয়ে গেল। চোয়ালের কাঠিন্যতা অন্ধকারে টার পেল না নরিতা। এই মুহূর্তে যদি রক্তিমের চেহারা দেখতে পেত, তবে নরিতার রুহু কেঁপে উঠত। নরিতার চুলের মুঠি এখনো তার হাতের মুঠোই। অন্য হাত মুঠো পাকিয়ে দেয়ালের সজোরে ঘুষি মারল। নরিতা দু চোখ বন্ধ করে কেঁদে ফেলল। রক্তিম চিবিয়ে চিবিয়ে বলল, এভাবে কেউ কখনো আমাকে অপমান করার সাহস পায়নি। তোমার এত সাহস? তুমি একটা পুচকে মেয়ে, আমার চরিত্র নিয়ে কথা বলো। ইচ্ছে করছে তোমাকে দু হাতে টেনে ছিঁড়ে ছিবড়ে ফেলি। মেয়ে বলে বেঁচে গেলে, নইলে দেখতে রক্তিমের রাগের বহিঃপ্রকাশ। আর চরিত্রের কথা বললে না? এই যে এই অন্ধকার ছাদে একা নির্জনে শুধু তুমি আমি। এখন তোমার সঙ্গে আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারবো। আমাকে বাধা দেবে তোমার কি সাধ্যি? সুযোগ তো অতীতেও পেয়েছি, তখনও সদ্ব্যবহার করতে পারতাম, করিনি তো। তবুও আমার চরিত্রের দুর্বলতা তোমার চোখে পড়েছে। নরিতা দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। রক্তিম ওর মুখ থেকে জোর করে হাত সরিয়ে জিজ্ঞেস করলো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, বিয়ে করবে আমাকে? নরিতা মাথা দুপাশে নেড়ে না করলো। আমার চোখের দিকে তাকিয়ে বলো, ভালোবাসো না আমাকে? নরিতা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার কথা বলতে ইচ্ছে করছে না। নরিতা নিশ্চুপ আনত মুখের দিকে চেয়ে থেকে তার মেজাজ খারাপ হতে থাকলো। চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো সবচেয়ে কঠিন শব্দগুলো। আমারও তাহলে বলতে হচ্ছে, নৈরিতা ম্যাডাম, আপনারও কি চরিত্র ফাটা বেলুনের মতো, যে প্রতি মুহূর্তে
পুরুষের প্রেমে পড়ে তাকে প্রেম নিবেদন করেন, যেমন আমি, যেমন মুনতাসির মামুন, ইউনিভার্সিটির সবচেয়ে সুদর্শন টিচার, তাকেও এভাবেই আকর্ষিত করেছিলেন মিস। নরিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন এখনই খুলে পড়বে। কিছু বলতে চেয়েও জিভ নাড়াতে পারল না, বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। পৃথিবীর সবচেয়ে পাষাণ পুরুষটাকে যেই মাত্র তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। নরিতাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে জেদের স্বরে হুমকি দিয়ে বসল। তোমার এই চেহারাটা যেন কখনো আমার সামনে না আসে মিস নৈরিতা। ভুলেও যদি কখনো আমার সামনে পড়ে যাও, সেদিন তোমাকে বোঝাবো রক্তিম কী জিনিস। আর হ্যাঁ, সরলতার যে নকল মুখোশটা পরে ঘুরে বেড়াচ্ছ, সেটা সকলের সামনে খুলে পড়তে বেশি সময় লাগবে না। আগামী সপ্তাহে আমার বিয়ে, তোমার দাওয়াত রইল। এসে আমার সুখী দাম্পত্যের জন্য দোয়া করে যেও, যদিও তোমার দোয়ার আমার কোনো প্রয়োজন নেই। বলে পিছু ঘুরে দৌড়ে পাশের ছাদে চলে গেল। এতক্ষণে সে বুঝতে পারল রক্তিম পাশের বাসার ছাদ টপকে এসেছে, যে বাড়ির মালিক পাভেলের চাচা। নরিতা দুহাতে মুখ ঢেকে বসে পড়ল, ফুপে কেঁদে উঠল। চাপা কান্না হাওয়ায় ভেসে গেল দূর দিগন্তে। জয়ী কলেজ গেটের বাইরে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখলো। অনেক জয়ীকে দেখে হাত নাড়ালো। কলেজ থেকে সামান্য দূরে একটা ক্লাব ঘরের ভেতর প্রিন্স রাহুল কিং রাসেল ক্যারাম বোর্ডে ক্যারাম খেলছে, সঙ্গে ওদেরই মতো এলাকার নেশাখোর ভাই ব্রাদারদের নিয়ে। জয়ীকে অনেকের সঙ্গে হেসে কথা বলতে দেখলো ক্লাব ঘর থেকে। রাহুল চোখ সরে খেলায় মন দিল। রাসেল বাকিদের দিকে চেয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। এরা সবাই সেদিন রাহুল আর রাসেলকে মার খেতে দেখেছে। মেজাজ খারাপ হলো তার। রাহুলকে জিজ্ঞেস করলো, এলাকায় তো চলাফেরা করা যাচ্ছে না, শব্দে দেখলেই দূর থেকে হাসাহাসি করে, কিছু ভাবছি কি করবি? রাহুল কপালের সামনে ঘোড়ার লেজের মতো বেড়ে ওঠা লম্বা সোনালি রঙের চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বলল, সঠিক সময়ের অপেক্ষায় আছি, তাড়াহুড়োতে কিছু করতে চাই না। কি করবি? জলদি কিছু একটা না করলে এলাকায় মান সম্মান কিছু থাকবে না, ব্যবসায়ও আগের মতো কেউ তো আর করবে না। হারানো গৌরব ফিরিয়ে আনতে কারো গৌরবে আঘাত করতে হবে। রাহুল কিছু বলল না, খেলায় মনোযোগ দিল। আঙুলের টোকায় টেবিলে ছুঁড়ে থাকা একটা গুটি সামনের আরো 3টা গুটি নিয়ে পকেটে পড়ল। রাহুল লাফিয়ে উঠে বলল, চিন্তা লইস না বন্ধু, সব হবে। তাদের দুজনের ব্যাপারটা কি রে? আসছি থেকে দুজনকে দুই মেরুতে দেখা যাচ্ছে। নরিতা মুখ ফিরে নদীতে প্রবাহিত পানির দিকে চেয়ে রইল। নুরা কাচুমাচু করে অপরাধীর চেহারাতে তানজিমের দিকে তাকিয়ে কাঁধ উঁচু করে ঠোঁট উল্টে দিল। তানজিম বুঝলো নুরা কোনো বোকামো করে নরিতাকে ঝামেলায় ফেলেছে। তানজিম ওর বাবা মাকে নিয়ে দেশে এসেছে 2 দিন আগে। পুরো একদিন রেস্ট নিয়ে আজ সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। তারা এসেছে পদ্মার পাড়ে নৌকা ভ্রমণে। শেষ বিকেলের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। নদীর বুকে রঙিন আলোর ঝিলিক। ঘণ্টা হিসেবে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়েছে। এই মুহূর্তে তারা মাঝ নদীতে অবস্থান করছে। নৌকার ইঞ্জিন বন্ধ করে মাঝে এখন বৈঠা বাইছে। নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে পদ্মার মৃদুমন্দ বাতাসে ঢেউয়ের তালে দুলে দুলে। নৌকার মাচানের ভেতর বসে আসা তানজিমের মা আনু আর নোরার মা শিলা গল্প করছে। তানজিম নোরা মাচানের বাইরে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছে। চারপাশে শুধু জল আর আকাশের মিলন রেখা। নদীর জল আর আকাশের মাঝে জন্ম জন্মান্তরের প্রেমের বিচ্ছেদ ঘটাতে প্যাট ফুরে চলে গেছে দীর্ঘতম সেতু। সংযোগ ঘটেছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের। নরিতা উদাস হয়ে ভাবছে আর ভাবছে, প্রেমের বিচ্ছেদ ঘটাতে কি এমন একটা সেতুর প্রয়োজন, নাকি পারিপার্শ্বিক অবস্থা দায়ী? হঠাৎই যেন নরিতার উদাসীন মনকে আরও উদাস করে দিতে বাতাসের ব্যাগ বাড়ল। হাওয়ায় শীষ বাজে গানের সুর তুলে নেচে উঠল। নদীর তীরে দুলছে সাদা কাশফুল। দূরে দেখা যাচ্ছে জেলেদের জাল ফেলার ব্যস্ততা। কিছুক্ষণের জন্য সবাই নিস্তব্ধ হয়ে গেল। 3 মা নৌকার ভেতর থেকে বেরিয়ে এসেছে দিনের শেষ সূর্য ডোবা দেখার জন্য। আকাশের কোণে রুটের মতো গোলাকার টকটকে লাল সূর্য ঝুলে পড়েছে আগুনের গোলা হয়ে। নদীর জল স্নানের শেষে সনাতনী বধূর শিথির ধুয়ে যাওয়া সিঁদুরের মতো রাঙা হয়ে উঠেছে
চারপাশে বিরাজ করছে কোমল উষ্ণতা। সূর্যের লাল আভা যুবতীর খোলা চুলে সোনালি ঝিলিক দিচ্ছে। সূর্যটা ধীরে ধীরে নদীর জল ছুঁয়ে নিচে নেমে যাচ্ছে। তার রং যেন আরো গাঢ়, আরো মায়াময় হয়ে উঠেছে। পদ্মার আবরিত স্রোতে ভ্রমণ পিয়াসীর মনও যেন মুক্ত আকাশে উঠতে শুরু করেছে। ধীরে ধীরে সন্ধ্যার আধার নেমে এলে নদীর বুকে ঝলমলে চাঁদের আলো পড়ে তৈরি করলো এক স্বপ্নীল পরিবেশ। সন্ধ্যা নেমে এলে মাঝি নৌকার ইঞ্জিন চালু করলো। পদ্মার পাড়ের সে রেস্টুরেন্টে পদ্মার বিখ্যাত ইলিশ ভাজা, ইলিশ মাছের ল্যাজ ভর্তা, বেগুন ভাজা দিয়ে ঝরঝরে সাদা ভাতের সঙ্গে খেতে অমৃত লেগেছে। বাসায় ফিরে তানজিম নুরাকে পাকড়াও করলো। জানতে চাইল নরিতা কেন নুরার সঙ্গে কথা বলে না, নরিতার উদাসীনতার কারণ কি। নরিতার উদাসীনতার কারণ জানতে না পারলেও নুরার সঙ্গে কথা বলা বন্ধ করার কারণটা সে নত মুখে বলল। তার অপরাধ সে স্বীকার করে নিয়েছে। জানে তানজিম ভাইয়াও তাকে বকবে, কিন্তু নরিতা আপু তার সঙ্গে কথা বলে না, এটাও সে সহ্য করতে পারছে না। তানজিম ঘটনা শুনে হাত উঁচে মারতে গিয়েছিল। নুরা কেঁদে ফেলল। তানজিম রেগে বলল, আমার তো ইচ্ছে করছে তোকে ছাদে নিয়ে নিচে ফেলে দিই। তুই জানিস তো কি করছিস? একটা ছেলের সঙ্গে নৈরিতাকে একা ছাদের দরজা বন্ধ করে রেখে এসেছিস কেন? নুরা কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি ভাইয়া। জয় বলল ওর ভাই 5 মিনিট কথা যাবে, আমাকে অনেক অনুরোধ করলো। ওই রক্তিম ভাইও আশ্বাস দিয়েছে আপুর কোনো ক্ষতি হবে না, 5 মিনিট জরুরি কথা বলবে। জরুরি কথা হলে সে বাসায় আসতো, আর তো খালামণির উপস্থিতিতে চোরের মতো ছাদে কেন? নুরা চোখের পানি মুছে ভয়ে ভয়ে বলল, মনে হয় আপুর সঙ্গে কিছু আছে। আরেকটা কথা বললে মারবো থাপ্পড়। তানজিম চোখ গরম করে তাকিয়েছে। নুরা মাথা নিচু করে ফেলল। এদিকে রক্তিম আর আয়েশার বাড়িতে পুরো দমে বিয়ের প্রস্তুতি চলছে। শুক্রবার জুমাবারে আকত পড়ানো হবে। 10 দিন পর বড় পরিসরে দু পরিবারের প্রায় 2-3 হাজারের অতিথিদের উপস্থিতিতে রিসেপশন হবে। আজ বৃহস্পতিবার গায়ে হলুদ। মেহেদি প্রোগ্রাম হবে বরকনে যার যার বাড়িতে। বরকনের একসাথে মেহেদি অনুষ্ঠান করার কথা থাকলেও শেষ মুহূর্তে রক্তিমের করা নিষেধাজ্ঞায় আলাদাভাবে স্বল্প পরিসরে মেহেদি প্রোগ্রাম করতে রাজি হয়েছে। তবে আয়েশার বাড়িতে বড় করে আয়োজন করা হয়েছে। রেজওয়ানা ছেলের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আলমারিতে ছেলের বউয়ের জন্য কেনা সোনার গহনা খুলে দেখাচ্ছেন আত্মীয়দের। হবু বেয়ায় বাড়ি থেকে আসা বরের জন্য বিয়ের উপহার সামগ্রী একটা একটা করে খুলে দেখছে সকলে। বিয়ের উপহার সামগ্রী দেখে সকলেই প্রশংসা করলো। খুবই দামি জামা কাপড় পাঠিয়েছে মেয়ের বাড়ি থেকে। মুনি বড় মুখ করে সবাইকে বলছে কত বড় ব্যবসায়ী পরিবার থেকে সে এবং শাকির মিলে নিজের পছন্দ পুত্র সম ভাতিজার জন্য যোগ্য বউ নিয়ে এসেছেন। এবারেও সকলেই বাহাবা দিল। রানিয়া বিরস মুখে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। সে এখন জানে তার ভাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করছে। ভাইয়ের বুকের ভেতর নরিতা নামের মিষ্টি মেয়েটা খুঁটে গেড়ে বসে আছে। নরিতাকে তারও খুব পছন্দ, কিন্তু ইদানিং নরিতা তাকে এড়িয়ে চলছে। ফোন দিলে ফোন ধরে না, বিভিন্ন বাহানা দেখিয়ে দূরে থাকে। নরিতা হয়তো তার কাঠখুট্টা ভাইটাকে ভালোবাসে। মনে পড়ল যেদিন প্রথম নরিতার বাসায় গিয়েছিল, সেদিন ওর পড়ার টেবিলে একটা খাতার ভেতর বড় বড় অক্ষরে রক্তিম নামটা চোখে পড়েছিল। সে খুবই অবাক হয়েছে সেদিন, কিন্তু নরিতাকে এই ব্যাপারে কিছুই জিজ্ঞেস করে বিব্রত করতে চায়নি। এক আত্মীয় রানিয়াকে ডেকে বলল, কি গো, পরের একমাত্র বোন, গায়ে হাওয়ার বাতাস লাগিয়ে ঘুরে চলবে, বিয়ে বাড়িতে কত কাজ থাকে। রানিয়া বিরস মুখে বলল, ভাবি ওসব আম্মু আর ফুপুকে দেখবে, প্লিজ আমাকে বিরক্ত করো না। বলে সেখান থেকে চলে গেল। রক্তিম সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে। আশরাফ খন্দকার ছেলের উপর নাখুশ হয়েছেন। কেন তাকে আজও কাজে যেতে হবে? রক্তিম সোজা সাপটা উত্তর দিয়েছে, গায়ে হলুদ সন্ধ্যার পর আমার অফিস, বিকেলে ছুটি। তাহলে সারাদিন বাসায় বসে আমার কি কাজ? আজ বৃহস্পতিবার অফিস করে আসি, এরপর 2 দিন ছুটি আছে। ছেলের নির্বুদ্ধিতায় আশরাফ খন্দকার কিছু বলতে যাবেন তার আগেই রক্তিম চলে গেল। রাতে বাড়ির ছাদে বন্ধুদের নিয়ে বালতি ভর্তি হলুদ গোলানো পানিতে গোসল করলো। এতগুলো বলদা ছেলেদের বাচ্চাদের মতো দৌড়াদৌড়িতে আলাদা করে বোঝার উপায় রইল না হলুদটা আসলে কার। রক্তিমের বন্ধুরা বড় বাকেট ভর্তি পানিতে হলুদ বাটা মিশিয়ে সবাইকে ভিজে দিয়েছে। আবার সেই ছবিগুলো খুব হাইলাইট করে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছে। মুহূর্তে হাজার হাজার লাইক কমেন্ট পড়তে থাকে। সেদিনের পর রক্তিম সত্যি সত্যি আর নরিতার সঙ্গে যোগাযোগ করেনি।
নরিতাকে হঠাৎ হঠাৎ মন খারাপেরা ঘিরে রাখে, উদাস হয়ে বসে থাকে, ভাবে শুধু, ভাবতেই থাকে। মনে মনে কত কিছু ভেবে চলে, কখনো অভিমানে মন ভার হয়, বুকের ভেতর চাপা ধরা কষ্ট অনুভূত হয়। আজ তার গায়ে হলুদ আয়েশার সঙ্গে, অবশেষে আয়েশাই তার গন্তব্য হতে চলেছে। সে রাজি হলে কি তার সঙ্গে রক্তিমের বিয়ে হতো? সকাল থেকে এমনই সব ভাবনারা ঘুরে বেড়াচ্ছে। তানজিম এসেছিল নরিতার কাছে, দরজায় দাঁড়িয়ে বার কয়েক ডাকলো কিন্তু সাড়া পেল না। নরিতা টেবিলে বসে একটা খাতায় আঁকিবুকি করছে। রুমের ফ্যানটা চলছে মৃদুলয়ে, ব্যালকনি থেকে বাতাস আসছে, পর্দা উড়ে মাথায় তুলছে, কিন্তু ঘরের মালকিনের সেদিকে খেয়াল নেই। তানজিম রুমে ঢুকে নরিতার পাশে দাঁড়িয়ে খাতায় চোখ বুলালো। খাতায় আঁকিবুকি করা হাতটা চেপে ধরে বোনের দিকে চেয়ে রইল। নরিতা হকচকে গেল তানজিমকে দেখে। দ্রুত হাতে এতক্ষণ আঁকিবুকি করা খাতার দিকে তাকিয়ে খাতাটা বন্ধ করতে চাইল, কিন্তু পারল না। অপরাধী ভঙ্গিতে মুখ নিচু করে রইল, যেন কিছু চুরি করে মহা অন্যায় করে ফেলেছে। তানজিমের হাত তখনও নরিতার খাতার উপর রাখা, হাতটা চেপে ধরে আছে। আশা এসেছিল মেয়েকে ডাকতে। রুমের দরজায় নিঃশব্দে দাঁড়িয়ে ভেতরের দৃশ্যটুকু দেখে মনে মনে আশাবাদী হলেন, তৃপ্ত হলেন এই ভেবে দুজনের বোঝাপড়ায় একদিন সম্পর্কের ভিত মজবুত করবে। তানজিম প্রশ্ন করল, আমি কি এখানে কিছু মিস করে গেছি যা তুই আমাকে বলিসনি? নরিতা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। তানজিম আবারও তাড়া দিল, কি হলো বল? তাহলে কি আমি যা আন্দাজ করছি তাই? এবার নরিতা মুখ তুলে চাইল। কি আন্দাজ করেছো? খাতায় লেখা নামটার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, তুই বল, এটার কাহিনী কি? বলে টেবিলের পাশে বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়ল। তুই বলতে থাক, আমি শুনছি। মিথ্যা বলার চেষ্টা করবি না। কখন কিভাবে প্রেমে পড়েছিস সব ডিটেলস বলবি, এক চুলও বাদ দিবি না। নরিতা বিষণ্ণ স্বরে বলল, কি লাভ শুনে? আগামীকাল তার বিয়ে। আগামীকাল বিয়ে, তাতে কি? তুই তো আর তাকে বিয়ে করতে যাচ্ছিস না। বিয়ে করতে চাইলে তাকে ফিরে দিতিস না। আমি জানতে চেয়েছি আমার বোকাশোকা বোনটা কিভাবে ছেলেটার প্রেমে পড়েছে সেটা। নরিতা বলল, তুমি তো কিছু কিছু বিষয় জানো। আমার আসলে কক্সবাজার বেড়াতে গিয়েই তাকে ভালো লেগেছে। আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে কোন বিষয়টা জানো? সর্বক্ষণ একটা ছেলে তার মা বোনের চিন্তায় মগ্ন থাকে। তাদের হাঁটতে গিয়ে কষ্ট হলো কিনা, খেতে বসে কত লোকমা খেলো, তৃপ্তি নিয়ে খেলো নাকি না অনিচ্ছায় পেট ভরে খেতে পেরেছে নাকি অভুক্ত রয়ে গেছে। তাদের প্রতিটা বিষয়ে এত কেয়ারিং ছিল যে আমি মুগ্ধ হয়ে দেখেছি সে নিজের আনন্দ বাদ দিয়ে মা বোনের দিকে খেয়াল রাখছে। তাদের কোনো সমস্যা হলো কিনা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি। প্রতি মিনিটে মিনিটে জিজ্ঞেস করছে, আম্মু কিছু লাগবে? রানিয়া কি খাবি? আম্মু কোনো সমস্যা হচ্ছে? গাড়িতে উঠতে, রাস্তা চলাচলে মা বোনের হাত ধরে রাখছে। একসময় আমার মনে আফসোসের জন্ম নিল, এমন একটা ভাই আমার কেন নাই, এমন একটা ছেলে আমার আম্মুর কেন নাই, আমাদের দু হাতে আগলে রাখার কেউ নেই কেন? আমাকে যখন সমুদ্রের গভীর জলে ডুবে যাওয়া থেকে বাঁচালো তখন মনে হলো ভাই না হোক অন্য কিছু তো হতে পারে। আমার অবচেতন মন তাকেই রক্ষাকর্তা বলে ভেবে বসলো। তার কথা বলা, তার চলাফেরা, তার দাম্ভিক কণ্ঠস্বর, তার অকারণ ধমকে ওঠা, রেগে যাওয়া ঠোঁটের কোণের মাপা হাসি, বিপদে দু হাত বাড়িয়ে রক্ষাকর্তা হয়ে আগলে রাখা, সবকিছুর প্রেমে পড়ে গেলাম। একসময় আবিষ্কার করলাম তাকে দূর থেকে দেখতে ভালো লাগছে, তাকে নিয়ে কল্পনায় হারিয়ে যেতে ভালো লাগছে, নিঃশব্দে পাশাপাশি বসে থাকতেও ভালো লাগে। একসময় তাকে ভালোবাসলাম, কিন্তু ততদিনে সে অন্য কারোর বাগদত্তা। একদিন বান্ধবীদের পাল্লায় পড়ে তাকে সে কথা জানিয়েও দিলাম। এরপরে সব ঘটনা নরিতা ধীরে ধীরে বলে চলল। অবশেষে সেদিন ছাদের ঘটনা বলল। বলতে বলতেই খুব কাঁদলো। তানজিম সোজা হয়ে বসে বোনের মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরে শান্ত করতে চাইল। নরিতা কাঁদতে কাঁদতে বলল, ও বলেছে আমি নাকি সব ছেলেদের সঙ্গেই ফ্লার্ট করি, আমি নাকি খারাপ মেয়ে, জন্যই মুনতাসির মামুনের মতো লোকেরা সুযোগ নেয়। বলো ভাইয়া, আমি কি খারাপ মেয়ে? কখনোই না। তুই ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু তুইও তো তাকে বাজে কথা বলেছিস। আয়েশার সঙ্গে নিজেকে মিলে তুলনা করেছিস। সে যদি অপশন মনে করতো তবে তার মতো একটা ছেলে অন্য বাড়ির ছাদ ভেঙে
চলে আসতো না একটা মেয়ের সঙ্গে একটু কথা বলার জন্য। ঘন্টার পর ঘন্টা তোর ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতো না। তুই ছেলেটাকে রীতিমতো অপমান করেছিস। তোর কি মনে হয় জীবনে সে মেয়েদের কাছে অ্যাটেনশন কম পেয়েছে? তাকে অ্যাটেনশন দেওয়া সব মেয়েদের বাসার ছাদে চলে গেছে বিয়ে করবে বলে। আমি তো তাকে ফিরিয়ে দিতে কথাটা বলেছি। তুমি জানো আমি আম্মুকে কথা দিয়েছি তার সঙ্গে কখনো কোনো সম্পর্কে জড়াবো না। সেটা আমি জানি, কিন্তু সে তো আর জানে না। আর জানে না বলেই নিজের অপমান সহ্য করতে পারেনি, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে। তুই তার চরিত্রে কালিমা লেপন করবি আর সে চুপচাপ মাথা নিচু করে বসে যাবে নাকি? এটাই আশা করছিলি? কেন? তোর আত্মসম্মান থাকতে পারে, সে ছেলে বলে তার সম্মান নাই? রক্তিম কোনো অপশন ভেবে নয়, শুধু তোকে চাইতে তোর কাছে এসেছিল। তুই রাজি হলে তোর পরিবারের সঙ্গে কথা বলতো, কিন্তু তুই তো তাকে কোনো সুযোগই দিসনি। নুরিতা দুহাতে মুখ ঢেকেই কাঁদছে। আশা দরজার পাশ থেকে সরে গেল। তানজিম নুরিতাকে বাচ্চাদের মতো আগলে রেখে মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তোর আসলে কোনো দোষ নেই। তোর অবচেতন মন সবসময় তোর বাসার রিপ্লেসমেন্ট খুঁজেছে, যা একসময় রক্তিমের মধ্যে খুঁজে পেয়েছে, আর তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। তোর কখনো মনে হয়নি তুই নিজেই নিজেকে রক্ষা করতে পারিস? নিজের প্রতি কখনো সেই আত্মবিশ্বাসটাই জন্মায়নি। তোর মনে মনে বেঁচে থাকার জন্য একটা অবলম্বন খুঁজছিলি, আর সেই অবলম্বন হিসেবে তোর মন রক্তিমকেই বেছে নিয়েছে। মুনতাসির মামুনের ঘটনার সময়ও রক্তিমে সেই ব্যক্তি যে তোকে রক্ষা করেছে। না পরিবার, না বন্ধুরা, কেউ তোকে দেখে বুঝতে পারেনি যে তুই বিপদে আসিস, কিন্তু সে পেরেছে। তুই চাইলে আমি রক্তিমের সঙ্গে কথা বলবো। ওর বিয়ে তো আগামীকাল, তাই না? কি বলবে বিয়ে ভেঙে দিতে? কাল শুধু তার একার বিয়ে না ভাইয়া, আরেকটা মেয়েও অপেক্ষা করে আছে বিয়ে নামক পবিত্র বন্ধনের মাধ্যমে নতুন জীবনে পদার্পণ করার স্বপ্ন নিয়ে। তার তো দোষ নেই, সে কেন অপমানিত হবে? তার স্বপ্ন ভাঙার কোনো অধিকার আমার নেই। কারো চোখের জলের বিনিময়ে আমি নিজে সুখী হতে চাই না। তাহলে তো রক্তিমকে ভুলে যেতে হবে। অন্যের স্বামীকে মনে পুষে রাখা অন্যায় হবে, নিজের জীবনে প্রবণ করতে হবে। ভুলে যাব না মানে চেষ্টা করব। বলে দুহাতে চোখের পানি মুছল। তানজিম বলল, দ্যাটস লাইক গুড গার্ল। এখন থেকে নো কান্নাকাটি, ওকে? নুরিতা মাথা নেড়ে সম্মতি জানালো। রাত 12টার সময় নুরিতার কাছে পাভেলের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ এলো। মেসেজ ট্যাপ করতে অনেকগুলো ছবি ভিডিও এসে জমা হলো। ডাউনলোড হতে দেখা গেল সব রক্তিমের গায়ে হলুদের ছবি। কোনো রাইটিং মেসেজ না, কোনো সম্বোধন না, শুধু ছবিগুলি পাঠানো হয়েছে। নুরিতা ভাবলো পাভেল ভাইয়া কখনো তাকে হোয়াটসঅ্যাপ করেনি। তার মানে একটাই, ছবিগুলো অন্য কেউ পাঠিয়েছে। কে পাঠিয়েছে সেটা আর ভাবার প্রয়োজন মনে হলো না। হয়তো সে জানে। স্ক্রল করে ছবিগুলো দেখলো আর সারা রাত বালিশে মুখ গুজে কেঁদে বালিশ ভেজালো। কাঁচা হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা, গলায় ঝোলানো সাদা দুপাট্টায় লম্বা মানুষটাকে কি সুন্দর লাগছে। বন্ধুদের সঙ্গে খুব আনন্দে হলুদে নাচ গান করেছে। এখন নিশ্চয়ই তাকে এই ভুলিয়ে আয়েশাকে নিয়ে সুখের সংসার হবে। বুকটা জ্বলে গেল ঈর্ষায়। সকালে ফুলা চোখ মুখ নিয়ে ডাইনিংয়ে এসে বসলো নুরিতা। আশা মেয়ের চেহারা দেখে আটকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নাস্তায় মনোযোগী হলেন। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অনেক কিছু দেখে অদেখা করে থাকতে হয়। আজ তিনি তাই করলেন, খাওয়ায় মন দিলেন। নুরিতার ফুলা মুখ, লাল চোখ আর উস্কো খুস্কো চেহারা দেখে তানজিমের মায়া হলো। সে জানে মেয়েটা একটা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কথা বলল বড় খালা আনু। আম্মু, তোর চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুম হয়নি? শরীর খারাপ করছে নাকি? বলে বোনের দিকে তাকালেন। আশা নির্বিকার ভাবে খেয়ে যাচ্ছে, মনের মধ্যে একটু খটকা লাগলো। আশা তো নুরিতার সামান্য কিছু হলেই টেনশনে মরে যায়। আজ কি হলো? মনের শঙ্কা তিনি বাইরে প্রকাশ করলেন না। তানজিমের দিকে তাকালেন। তানজিম চোখের ইশারায় বলল, সব ঠিক আছে। নুরিতা মাথা নিচু করে ম্লান হয়ে বলল, তেমন কিছু না খালামণি, মাথা ব্যথার জন্য ঘুমোতে পারিনি, তাই একটু অসুস্থ লাগছে। তানজিমের বাবা গম্ভীর স্বরে বললেন, আজকালকার ইয়াং ছেলে মেয়েদের কি যে হয়েছে, সময় মতো খাবার খাবে না, আর্লি ঘুমোবে না, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত সময় কাটাবে, আর রাত্রি শেষে বলবে মাইগ্রেনের ব্যথা। আনু বলল, আহ, এভাবে বলো না। আমাদের নৈরিতা এমন মেয়ে না, অনেক লক্ষ্মী একটা মেয়েও। আনু নুরিতার প্লেটে খাবার বেড়ে দিল।
নরিতা মাথা নিচু করে রুটি ছিঁড়ে মুখে দিল। ওর খেতে ইচ্ছে করছে না। একবার চোখেতে মুখ তুলে আম্মুকে দেখলো আম্মু চুপচাপ খেয়ে যাচ্ছে। আজ তার দিকে বিশেষ নজর নেই। নাস্তা শেষে তানজিম ঘোষণা করলো আজ ডে আউটিং হবে। ঢাকার কাছাকাছি কোনো একটা রিসর্টে সারাদিন কাটাবে, ফিশিং করবে। গুগল ঘেঁটে এসব সুযোগ সুবিধা সমৃদ্ধ একটা রিসর্টের সন্ধান পেয়েও গেল। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বুকিং দিয়ে বলল সবাই যেন 1 ঘন্টার ভেতরেই তৈরি হয়ে যায়। মামার বাসায় খবর পাঠানো হলো। নুরা বেড়াতে যাওয়ার কথা শুনে নাচতে নাচতে তৈরি হয়ে এসে হাজির হলো। সকাল 11টা নাগাদ সবাই বেরিয়ে পড়লো রিসর্টের উদ্দেশ্যে। তবে অনেক রিকোয়েস্ট করেও আশাকে নামা গেল না। আশা রয়ে গেল ফিরোজা বানুর সঙ্গে থাকার অজুহাত দেখিয়ে। আজ রক্তিমের বিয়ে আর প্রেমিকের বিরহে কাতর নরিতা মায়ের বেড়াতে না যাওয়ার কারণ জানার প্রয়োজন মনে হলো না। সারাদিন রিসর্টে কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 8:30 বেজে গেল। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরে এলো তখন আশার ফ্ল্যাটের সামনে থেকে জোরে জোরে কথা বলার শব্দ শুনতে পেল। কথা বললে হয়তো ভুল হবে, রীতিমতো ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি চলছে। দরজার কাছে দাঁড়িয়ে দেখলো জয়ীর মা, মুন্নি মামি আর তার সঙ্গে দাঁড়ানো লম্বা চওড়া বয়স্ক একটা লোক আশার সঙ্গে তর্কে জড়িয়েছে। আজকের দিনে মুন্নিকে বিয়ের ভেন্যু ছাড়া অন্য কোথাও দেখাটা যা কোনো মানুষের জন্য কৌতূহলের। কিন্তু নরিতা উদ্বিগ্ন হয়ে দরজার ভেতর পা রাখলো। শুনতে পেল লোকটা বলছে, আমার ছেলে কোথায় বলুন? ওর এখন বিয়ের আসরে থাকা কথা, অথচ তৈরি হওয়ার জন্য জেন্টস পার্লারে যাবে বলে বের হয়েছে সেই দুপুরে। এখন রাত 8:30 বাজে, আমার ছেলে কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, বন্ধুরা জানে না রক্তিম কোথায় আছে। একটা জলযন্ত্র ছেলে গায়েব হয়ে গেল। আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে যদি বরযাত্রী নিয়ে না যায়। আমি কিন্তু পুলিশকে কমপ্লেন করব আমার ছেলেকে আপনারা মা মেয়ে মিলে কিডন্যাপ করেছেন। আশা শক্ত কণ্ঠে বলল, সেটা আপনি খুব আনন্দের সঙ্গে করতে পারেন। আমি জানি আমার মেয়ে নির্দোষ এবং সেটা আমি এক চুটকিতে প্রমাণ করেও ফেলবো। এর চোখ হঠাৎ দরজার দিকে যেতে সে তার ছেলের সাথে হেসে বলল, আপা, তুমি যদি ভেবে থাকো তোমার নাজায়েজ মেয়েকে আমার ভাতিজার গলায় ঝুলিয়ে দেবে তবে ভুল ভাবছো। আমাদের বাড়ির বউ হওয়ার জন্য শুদ্ধ পবিত্র রক্ত শরীরের প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হতে হবে। তোমার মেয়ের শরীরে তো দূষিত পাপের রক্ত বইছে। তুমি আর তোমার মেয়ে কিভাবে ভাবলে একটা পাপকে আমাদের বাড়ির বউ করে ঘরে তুলবো? তোমার মেয়েকে কেউ নেবে না বলে আমার ভাতিজাকে রূপের জালে আটকাতে চাইলে, নাকি আরো বেশি কিছু হয়ে গেছে তলে তলে? ভাবি মুখে লাগাম টানো। তোমার সব কথার জবাব আমার কাছে আছে, কিন্তু আমি তোমাকেও বাধ্য করব তোমার লাগামহীন কথার জন্য জবাবদিহিতা করতে। নরিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত চোখে মুন্নির দিকে চেয়ে রইল। শরীরটা টলে উঠল। পেছনেই তানজিম দাঁড়িয়ে ছিল। সে দুহাতে নরিতার পতন ঠেকালো। তখনও আশাও দেখতে পেল নরিতাকে। নরিতা ব্যথাতুর কাতর চোখে মায়ের দিকে চেয়ে আছে জবাবের অপেক্ষায়। মা বলবে এইমাত্র মুন্নি মামি যা বলেছে সব মিথ্যা। কিন্তু আশা তেমন কিছুই বলল না। চোখ সরে নিল নরিতার চোখ থেকে। মুন্নির দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেনি। ভাবি তুমি তোমার আসল রূপটা দেখিয়েই দিলে। মুন্নি তেজে স্বরে উত্তর দিল, ভুল তো কিছু বলিনি। এই যে নৈরিতা মেয়েটা, এই মেয়ের জন্মদাতার পরিচয় আছে তোমার কাছে? বলতে পারবে কোন নরকের কীটের ঔরসে জন্ম এই মেয়ের? তানজিম মুনির কথার প্রতিবাদ করতে এগিয়ে আসতে চাইলেও আশা হাত তুলে নিষেধ করলো কথা বলতে। তানজিম দাঁত কিরমির করে সেখানেই দাঁড়িয়ে রইল। রক্তিমের বাবা আশরাফ ঘেন্নায় মুখ বিকৃত করে বলল, ছি ছি, ছেলেটা করলো কি? এখানে এসেই আমার মান ইজ্জত ডুবাতে হলো। আপনাকে তো দেখতেই ভদ্র মহিলা মনে হচ্ছে, তলে তলে এত কিছু। আশাকে দেখে বলল, ভাবি তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি চিনি সেই নরকের কীট মানুষরূপী জানোয়ারকে। আশার কণ্ঠে কঠোরতা ফুটে উঠে বলল, আমি জানি কে সেই বর্বর পিচাস নিকৃষ্ট নরকের কীট। কিন্তু ভাবি তুমি হজম করতে পারবে তো? কি বলতে চাইছো? আমার হজম করার কি আছে? ব্যাস, তুমি এতটুকু জেনে রাখো, তোমার পিতৃ পরিচয়হীন দূষিত রক্তের নাজায়েজ মেয়েকে আমার ভাতিজার সঙ্গে বিয়ে দেব না। তোমার ভাতিজার কাছে মেয়ে দিতে চাইছে কে?
আমার মেয়েকে বারবার পিতৃপরিচয়হীন নাজায়েজ বলবে না। ওর বাবা শাহ শামস আর মা আশা এখনও জীবিত। এর চেয়ে বেশি পরিচয়ের প্রয়োজন নেই। বলে আশা তানজিমকে দেখে বলল, এই যে আমার ভাগ্নে তানজিম, ওকে তো ভালো করেই চেনো। আমেরিকাতে পিএইচডি করেছে, পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করছে ওরই পিএইচডি সাবজেক্টে। চেয়ে দেখো, দেখতেও মাশাআল্লাহ যথেষ্ট সুদর্শন, ছেলে হিসেবেও স্বভাব চরিত্রে যথেষ্ট ভালো। ওর পরিচয় নতুন করে আর কি দেব? তোমরা তো ছোট থেকেই ওকে দেখে আসছো। ওর সঙ্গে আমার নরিতার বিয়ে ঠিক করেছি, এ মাসেই ওদের আঁকতে হবে। নরিতা এতক্ষণ কিংকর্ত বিমূঢ় হয়ে চেয়েছিল, এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আম্মু কি বলছো এসব? আশা মেয়ের দিকে তাকালেন না, মুন্নির মুখের উপর চোখ স্থির রেখে বললেন, যা সত্য তাই বলেছি। তাহলে সত্যটা বলো, তোমরা কি আমার বাবা মা নও আম্মু? নরিতা কাতর হয়ে জিজ্ঞেস করলো। মুন্নি তার ছেলের সঙ্গে হেসে বলল, বলো ভাবি, তোমার মেয়ে তার পিতৃ পরিচয় জানতে চাইছে। নরিতা বিকারগ্রস্তের মতো হঠাৎই পুরো রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল। আম্মু তুমি ওনাকে কেন বলছো না এসব মিথ্যে? উনি একটা মিথ্যুক, কুচুটে মহিলা। আশা ধমকে উঠে বলল, নৈরি বিহেভ। তানজিম নরিতাকে পেছন থেকে দু হাতে শক্ত করে ধরে রেখেছে। ওর সারা শরীর থার থরিয়ে কাঁপছে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আশা সেদিকে বিশেষ দৃষ্টিপাত করলেন না। আর সত্য, আজ হোক কাল জানতেই হতো, বরং আরও আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। আশা বলতে শুরু করলো, শামসের সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমাদের ছোট সংসার শুরু হয় যশোরের 3 রুমের একটা ভাড়া বাসায়। পরিবারের তখন আমরা 3 জন সদস্য, শামস, আমি আর নিশি। শামসের বাবা মা আমার বিয়ের অনেক বছর আগে মারা যান। বাবা মায়ের বেশি বয়সের সন্তান নিশি, তাই শাশুড়ি মায়ের প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন ছিল হয়তো। গ্রামে স্বল্প শিক্ষিত বয়স্ক মানুষ এত কিছু আমলে নেননি। আবার বয়সকালে প্রেগনেন্সি ধরা পড়ায় লজ্জায় কাউকে নিজের সমস্যা নিয়ে কথা বলতেন না। নিশির জন্মে 2 বছর পর বাবা আর 8 বছরে মা মারা যায়। ছোট্ট নিশিকে তখন থেকেই শামসের একার সংসার। সবই ঠিক ছিল, কিন্তু নিশি আস্তে আস্তে বড় হতে থাকলে সমস্যাটা ধরা পড়ে। নিশি ছিল বাক প্রতিবন্ধী, কিন্তু ওই বয়সেই দুর্দান্ত সুন্দরী। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ তার সৃষ্ট সব সৌন্দর্যের রূপ মাধুর্য দিয়ে যেন ওকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু ভুলে গিয়েছিলেন বাক শক্তির কথা। আমার যখন বিয়ে হয় তখন নিশি 12 বছরের কিশোরী। শামসের একমাত্র বোন, যাকে নিজের সন্তানের মতো আদর স্নেহে একটু একটু করে বড় করে তুলেছিল। 3 জনের সংসারে সুখের কমতি ছিল না। ওইটুকু বয়সে নিশি যথেষ্ট সংসারী ও পরিপক্ক ছিল। যশোরের একটা প্রতিবন্ধী স্কুলে ও পড়াশোনা করত। আমার বিয়ের প্রায় 4 বছর পর আমি যখন প্রেগনেন্ট হই তখন শামস আর নিশি দুজনেই খুব খুশি ছিল। ওরা আমাকে কোনো কাজই করতে দিত না, সারাক্ষণ বিছানায় বসিয়ে রেখে নিজেরাই সব কাজ করে ফেলতো। শামস বাসায় থাকলে 2 ভাই বোনের নজরদারিতে থাকতে হতো। আরও অফিসে চলে গেলে নিশি হয়ে যেত সাক্ষাৎ আমার শাশুড়ি মা। ঘন্টা পর পর আমার সামনে খাবারের প্লেট নিয়ে হাজির হতো। খেতে না চাইলে জোর করে খাওয়াতো। গোসলের পর আমার জামাগুলো নিজেই ধুয়ে দিয়েছে। এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। এক সকালে আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। 1 বছরের মধ্যে পরপর 2টো মিসক্যারেজ হয়। আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাই। বারবার মনে হতে থাকে আমি বাচ্চার জন্মদানে অক্ষম। শামস আমাকে বুঝাতো, সান্ত্বনা দিত যে এখানে আমার কোনো দোষ নেই, সবই ওপরওয়ালার ইচ্ছে। তিনি চাইলে আমাদের সন্তান আমাদের কোলে আবার আসবে। আমি শারীরিক ও মানসিক অসুস্থতায় বিপর্যস্ত ছিলাম। সারাদিন নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে থাকতাম। মন চাইলে সংসারের কাজ করতাম, না চাইলে করতাম না। ওরা ভাই বোন মিলে সংসারের সব দায়িত্ব পালন করত। আমাদের বাসার ওপর তলায় একজন ব্যাচেলর ভাড়া ছিল। তার সঙ্গে শামসের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। পরিবার ছাড়া একা মানুষ হাত পুড়িয়ে নিজের রান্না নিজেই করত। আমাদের বাসায় প্রতি শুক্রবার দুপুরে জুম্মা নামাজের পর শামস তাকে সঙ্গে নিয়ে বাসায় আসতো।
দুপুরে খাওয়া দাওয়া হতো একসাথে বসে। শামস তাকে নিজের ভাই মনে করত। নিশিকে লোকটা ছোট বোনের মতোই স্নেহ করত। আমার মিসক্যারেজের দিনগুলোতে হসপিটালে অনেক সাহায্য করেছে। অনাগত সন্তানের চলে যাওয়ায়, স্ত্রীর অসুস্থতায় যখন শামস মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন লোকটা তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে। হসপিটালের সব কাজে নিজেই দৌড়াদৌড়ি করেছে। আমরা তাকে পরিবারের একজনই ভাবতাম। একদিন লোকটা শামসকে জানালো সে চাকরি নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিদেশ যাওয়ার মতো যথেষ্ট টাকা তার হাতে নেই। যদি কারো কাছ থেকে ধার হিসেবে কিছু টাকা পাওয়া যেত, তবে বাকিটা সে ম্যানেজ করে ফেলত। শামসের জমানো টাকা থেকে 2 লক্ষ টাকা তুলে তার হাতে দেয়। লোকটা প্রথমে টাকা নিতে চায় না। শামস তাকে আশ্বস্ত করতে বলে ভাই হিসেবে সে আরেক ভাইকে দিচ্ছে। লোকটা টাকাগুলো হাতে পেয়ে শামসকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে বলেছে চাকরির বেতন পেয়ে প্রথমে শামসের ঋণ পরিশোধ করবে। যদিও তার দুঃসময়ে পাওয়া এই উপকারের কোনো প্রতিদান হয় না। একসময় লোকটা বিদেশ চলে যায়। প্রথম কিছুদিন শামসের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। একসময় কাজের ব্যস্ততা দেখিয়ে যোগাযোগ কমিয়ে ফেলল। তারপর একেবারে ফোন আসা বন্ধ হয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর থেকে নিশি চুপচাপ হয়ে গেল। হাসতো না, আমার কাছে বেশি আসতো না। সব সময় মনমরা হয়ে থাকতো। মাঝে মধ্যে ফোলা চোখ নিয়ে ঘুম থেকে উঠত। জিজ্ঞেস করলে বলতো রাতে ঘুম হয়নি। নিশি এমনিতেই একটু হেলদি ছিল। ধীরে ধীরে স্বাস্থ্য আরও বাড়তে থাকে। স্ফীত উদর উকি দিতে থাকে। শামস কয়েকবার ডেকে জিজ্ঞেস করেছে কোনো সমস্যা হচ্ছে কিনা, স্কুলের সমস্যা আছে কিনা। প্রতি উত্তরে মাথা নেড়ে না করত। একদিন ওকে কাত হয়ে বিছানায় শুয়ে থাকতে দেখে কেন যেন মনে সন্দেহের উদ্রেক হয়। পরদিন আমি ডাক্তারের কাছে যাব বলে ওকে নিয়ে যাই আমার পরিচিত হাসপাতালে। হসপিটালে গিয়ে ও বেঁকে বসে, কিছুতেই ডাক্তার দেখাবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। ডাক্তার অবিবাহিত এবং 15 বছরের কিশোরী শুনে কয়েকটা টেস্ট দেয়। টেস্ট রিপোর্টে নিশির 4 মাসে প্রেগনেন্সি ধরা পড়ে। আমার মাথায় আস্ত আকাশটা ভেঙে পড়ে। হসপিটাল থেকে বাসায় ফিরে আসি চুপচাপ আর ভাবতে থাকি কখন কোথায় নিশির জীবনে এই সর্বনাশ ঘটে গেল আর আমি জানতে পারলাম না। মনে অশনের সংকেত বেজে উঠল। বাক প্রতিবন্ধী নিশি কি তবে কারো দ্বারা জোর জবরদস্তির শিকার হয়েছে? হয়ে যদি থাকে তবে কোথায়? স্কুল ছাড়া তো নিশি একা একা বাসার বাইরে বের হয় না। তবে কি স্কুলে কোনো শিক্ষকরূপী হায়নার কাজ এটা? মনে মনে খুব ফেটে পড়লাম আর সেই জানোয়ারকে শাস্তি দেওয়ার বিভিন্ন উপায় ভেবে ফেললাম। বাসায় ফিরে ঠান্ডা মাথায় নিশিকে নিয়ে বসলাম। জানতে চাইলাম স্কুলের কোন বর্বর শিক্ষক ওর সঙ্গে জবরদস্তি করেছে, নামটা বলতে। সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করব। স্কুলে গিয়ে তাকে জুতা পেটা করব। নিশি নিশ্চুপ শুধু কেঁদেই চলেছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। ওকে বারবার জিজ্ঞেস করতে করতে ক্লান্ত হয়ে যখন জিজ্ঞেস করলাম তবে কি যা হয়েছে নিশির পূর্ণ সম্মতিতে হয়েছে, তখন নিশি ওপর নিচে মাথা নাড়ে। নিশির সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতাম আমরা। নিশি স্বীকারোক্তিতে আমাকে হতবিহ্বল করে দেয়। নিশির গর্ভে বেড়ে ওঠা বাচ্চার বাবার নাম জানতে চাইলে নিশি কিছু বলে না। বুঝতে পারি ও বলতে চাইছে না। শামসকে সব কিছু জানাবো বললে ও আমার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যেন তার ভাইকে কিছু না বলি। 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটা এমনিতেই অসুস্থ ছিল, তার উপর দুশ্চিন্তায় কেঁদে কেটে আরও নাজেহাল হলো। তখনকার মতো জিজ্ঞাসাবাদে ইস্তফা দিয়ে ওকে ফ্রেশ হয়ে খেতে দেই। রাতে শামস বাসায় ফিরে বাসার গুমট পরিস্থিতি বুঝতে পেরে বারবার জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। নিশি চুপচাপ কেন, সন্ধ্যা রাতে শুয়ে আছে কেন জানতে চায়। শরীর খারাপ বলে এড়িয়ে যায়। রাতে 3 জন একসঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ঘন্টা 2 পর কিছু পড়ে যাওয়ার শব্দে শামস আর আমি জেগে উঠি। শামস উঠে যায় কিসের শব্দ দেখার জন্য।
নিশির রুমের দিক থেকে চাপা শব্দ ভেসে এলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে শামস গোঙানির মতো চিৎকার করে নিশির পা ঝাপটে ধরে। আমি ঘুম চোখে দৌড়ে গিয়ে দেখি নিশি ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আছে। দুজন মিলে নিশিকে ওখান থেকে নামিয়ে আনি। শামস আমার দিকে সেদিন বড় অদ্ভুত দৃষ্টিতে তাকায় মাত্র কয়েক সেকেন্ড, এরপর বোনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেদিন প্রথম শামসের চোখে নিজের জন্য অবিশ্বাস, দ্বিধা, সংশয় দেখেছিলাম। নিশির বিছানার পাশে টেবিল চাপা দেওয়া একটা খাতায় ছেঁড়া পাতা দেখতে পাই। এতটুকু বলে আশা থামে, ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। আনো এক গ্লাস পানি বোনের হাতে তুলে দেয়। ঘরে উপস্থিত প্রতিটা মানুষ নিঃশ্বাস আটকে বসে আছে, যেন কোনো টান টান থ্রিলার চলছে, যা শেষটা না জেনে আজ রাতে ঘুমোতে পারবে না। দুই চুমুকে গ্লাসের পানি পুরোটা শেষ করে ফেলল। নরিতা আছে নিজের মায়ের যন্ত্রণা কাতর মুখটার দিকে। নিজের অজান্তেই আশরাফ প্রশ্ন করে বসলো, তারপর কি হলো? আশা বলল, পাতাটা হাতে নিয়ে নীরবে রুম থেকে বের হয়ে আসি। তারপর কাগজটা নিয়ে নিজের রুমে চলে গেলাম। পুরো পাতা জুড়ে ছিল নিশির স্বীকারোক্তি। লোকটা তার সুন্দর সুদর্শন চেহারা ও মিষ্টি কথার আবেশে নিশিকে ধীরে ধীরে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলে। স্কুল ছুটির পর প্রতিদিন ওর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। নিশি বের হলে ওকে নিয়ে বাড়ির পথে হাঁটতে হাঁটতে কথা বলতো। এভাবে চোখের চাহনিতে, কথার জাদুতে নিশি জড়িয়ে যায় লোকটার সঙ্গে সম্পর্কে। একদিন নিশিকে বেড়াতে যাওয়ার কথা বলে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় কোনো এক ভাইয়ের বাসায়। সেখানে তার হুজুর ভাই কালেমা পড়ে 3 কবুলে তাদের বিয়ে হয়। প্রতিদিন বিকেলে যখন আমি ঘুমিয়ে যেতাম তখন নিশি চুপি চুপি বাসা থেকে বের হয়ে লোকটার বাসায় চলে যেত। সেখানে একান্তে সময় কাটিয়ে আবার বাসায় ফিরে আসতো। কখনো আমি জেগে ওঠার পর বাসায় ফিরে বলতো ছাদে গিয়েছিল। অসুস্থ শরীরে কখনো ওর কথা যাচাই করার প্রয়োজন মনে করিনি। নিশিকে বারণ করেছিল যেন এখনই আমাদের কিছু না জানায়। সে দেশের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে ফিরে এসে নিশির ভাইয়ের সামনে দাঁড়িয়ে নিশিকে চাইবে। অল্প বয়সী মানসিকভাবে অপরিপক্ক মেয়েটার লোকটার মিথ্যাচার ধরার মতো জ্ঞান বুদ্ধি ছিল না। ফলে জানোয়ারটাকে বিশ্বাস করে নিজেকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়ে নিশি সব কিছু চেপে যায়। ভাবে লোকটা সত্যি সত্যি একদিন ফিরে এসে তাকে গ্রহণ করবে। শামসকে সেদিন রাতে সব কিছু জানাই। দিশেহারা ভাই বোনের জীবন বাঁচাতে ভেতর থেকে উদ্গিরিত রাগটাকে গিলে ফেলে লোকটাকে ফোন দিয়ে প্রথমেই বলে নিশি প্রেগনেন্ট। ব্যাস, ওপাশ থেকে ফোনটা কেটে যায়। আবার কল দিলে বন্ধ শোনায়। সারা রাত জেগে থেকে কিছুক্ষণ পর পর কল দিতে থাকে। যদি একবার রিং হয় তখনও আমরা জানি না ফোনটা ইচ্ছাকৃত বন্ধ করা হয়েছে। 2 দিন লাগাতার কল দিয়ে অপেক্ষা করার পর শামস নিশিকে নিয়ে সেই বাসায় যায় যেখানে তাদের বিয়ে হয়। সে বাসায় গিয়ে দেখা যায় ওটা ছেলেদের একটা ম্যাচ বাসা। ম্যাচের ছেলেদের কাছে খোঁজ নিয়ে জানা যায় সেখানে কোনো মাদ্রাসার ছাত্র বা হুজুর কেউ কখনো ছিলই না। তবে একটা ছেলে মাস 2 আগে ম্যাচ ছেড়ে চলে গেছে, যার মুখে দাড়ি ছিল। তবে সে কোনো হুজুর ছিল না, ছিল একটা দোকানের কর্মচারী। শামসের বুঝতে বাকি থাকে না সব কিছুই ছিল সাজানো নাটক। তার বোনের সর্বনাশ করে তার থেকে 2 লাখ টাকা হাতিয়ে জানোয়ারটা চম্পট দিয়েছে। নিশিকে অ্যাবর্শনের জন্য ডাক্তারের নিয়ে গেলে ডাক্তার অ্যাবর্শন করতে অস্বীকৃতি জানায়। 4 মাসের বেশি বাচ্চার বয়স তখন একটা পূর্ণাঙ্গ মানুষরূপে যে ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমরা সিদ্ধান্ত নেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবো। জন্মের পর বাচ্চা আমাদের পরিচয়ে বড় হবে। আমার মনে তখন ভয়াবহ অনুশোচনা চলছে। কোথাও না কোথাও নিশির সর্বনাশের জন্য আমিও দায়ী ছিলাম। আমি ওকে দেখে রাখতে পারিনি। বাচ্চা মেয়েটা আমার প্রেগনেন্সিতে আমার পূর্ণাঙ্গ দেখাশোনা করেছে, আর আমি নিজের দুঃখ বিলাসে এতটাই ডুবেছিলাম যে ও কোথায় যায় কি করে কোনো খোঁজ রাখিনি। যশোরে পরিচিত সবাই জানতো নিশি অবিবাহিত, তাই ওকে নিয়ে ওখানে থাকার রিস্কি ছিল। তাই নিশিকে নিয়ে চলে এলাম ঢাকা মায়ের কাছে। এখানেও ওকে সর্বক্ষণ ঘরের ভেতরে লুকিয়ে থাকতে হয়েছে। তখন মায়ের বাসায় কাজ করত রহিমা খালা। একদিন আমাদের কথা শুনে ফেলে সে আর গিয়ে এলাকার কয়েক ঘরে গল্পচ্ছলে কুমারী নিশির মা হওয়ার কথা জানিয়ে দেয়।
সেভাবেই তোমার শাশুড়িও জেনে ফেলে, আর তুমি হয়তো তার কাছেই শুনেছ, তাই না ভাবি? মুন্নির চোখ নামিয়ে ফেলে। আশা আবার বলতে থাকে, নিশি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কারণ নিশির বয়স ছিল তখন মাত্র 16 বছর। মা হওয়ার জন্য ওর শরীর তৈরি ছিল না। উপরন্তু যাকে বিশ্বাস করে নিজেকে সঁপে দিয়েছিল সে প্রতারণা করেছে, বিয়ের নামে তার শরীরটাকে ভোগ করেছে। নিজের প্রতি ঘৃণায় প্রতিদিন ওর মৃত্যু ঘটেছে। ঢাকা আসার পরও একবার আত্মহননের চেষ্টা করেছিল। প্রতারকের রক্তে ধারণ করা গর্ভের প্রতি ওর ছিল প্রবল ঘৃণা। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্ম নিয়েছিল, তাই হয়তো আর বাঁচার ইচ্ছে করেনি। যাকে 9 মাস গর্ভে ধারণ করেছে তাকেও দেখার অবকাশ হয়নি। বড় তাড়া ছিল চলে যাওয়ার। নিশির মৃত্যুর শোক করার সময় পাইনি আমরা। সদ্য জন্মানো মাহারা বাচ্চা নিয়ে আরেক যুদ্ধে নামতে হয়েছিল। শামস অনেক চেষ্টা করেছিল কুকুরটাকে খুঁজে বের করার, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। কোথায় বাড়ি, কোথায় ঠিকানা কিছুই জানা ছিল না আমাদের। শয়তানটার ভালো মানুষই মুখোশের জন্য আমাদের মনে সন্দেহ হয়নি। টাকা দেওয়ার পরও মনে হয়নি লোকটা টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। অনেক খোঁজখবর নেওয়ার পর একটা ঠিকানা পাওয়া গিয়েছিল, যেখানে গিয়ে জানা যায় ওখানেও সে ভাড়া ছিল কয়েক মাস এবং একই রকমভাবে কয়েকজনের থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ভাবি, জানতে চাও লোকটা কে? আশা জিজ্ঞেস করলো। তাড়াতাড়ি বলো, আমাদের উঠতে হবে। মুন্নি বলল, আমার মেয়েকে বারবার বলেছিলে নাজায়েজ দূষিত রক্ত। সেই দূষিত রক্ত কার থেকে বহন করছে জানো? যার টাকা প্রতিপত্তি দেখে তোমার অন্ধ হয়ে গেছো, সেই আজিজ, যার সঙ্গে তোমার ভাতিজার বিয়ে দেবে বলে হুঁশ জ্ঞান হারিয়ে বসে আছো। তাকে গিয়ে জিজ্ঞেস করো নিশি নামের কাউকে চেনে নাকি। মুনির মুখে কথা জোগালো না, ভাইকে নিয়ে বের হয়ে গেল। মুন্নি খুব ধূর্ত ও চতুর মহিলা। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে সে ব্যাপারে খুব পটু সে। ভাইয়ের সংসারে আজীবন কল কাঠি নেড়েছে। ছোট হয়েও বড় ভাইয়ের মাত্র সম ভাবিকে শাসনে রেখেছে। ভাবিকে যতই পরের মেয়ে ভেবে অবহেলা অসম্মান করুক, ভাইয়ের ছেলে মেয়েকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে, স্নেহ করেছে। আজকের এই দুঃসময়ে সে ভাইয়ের সম্মান, স্বামীর সম্মান রক্ষার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আশার মুখে সত্যিটা জেনে বিস্ময়ে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তার এখন নিজেকেই অবিশ্বাস হচ্ছে। তার মনে হচ্ছে একটা মানুষ চেনার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। আশরাফকে নিয়ে গাড়িতে চড়ে বসলো। গাড়ি নিয়ে সোজা চলে গেল বিয়ের স্পটে, যেখানে তাদের আজ বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে এখন তারা 2 ভাই বোন যাচ্ছে। পথে যেতে যেতে শাকিলের সঙ্গে বিস্তারিত কথা সেরে ফেলল। বিয়ের পার্টি সেন্টারে পৌঁছানোর আগ মুহূর্তে মুনির ফোনে একটা কল এলো। ফোনে কথা বলতে বলতে তার মুখে হাসি ফুটলো। বরের সন্ধান পাওয়া গেছে। বিয়ে তো আজ রাতে হবেই হবে। রাত 12টায় বিয়ে পড়ানো হলো। আয়শার চেহারা খুশিতে খিলখিলিয়ে উঠেছে। রাতে নতুন বউ নিয়ে বরযাত্রী রওনা হয়েছে নিজেদের বাড়ি। নতুন বউকে বরণ করতে শাশুড়ি প্রস্তুত হয়ে অপেক্ষা করছে বাড়ির সদর দরজায়। আমি সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে। যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো। জানিয়াছ তুমি এক নিশ্চয়তা হয়েছে নিশ্চয়। কালো মখমলি চাদর বেছানো নিস্তব্ধ আকাশে ঝলমল নক্ষত্রের দিকে নির্নিমেষ চেয়ে থাকতে থাকতে রক্তিমের গভীর ভরাট কণ্ঠ মনের সমস্ত আবেগ ঠেলে জীবনানন্দ দাশের নির্জন স্বাক্ষর কবিতার পঙ্গুক্তিটুকু আবৃত্তি করল। চাঁদবিহীন অমাবস্যার রাতে আকাশে নক্ষত্রের মেলা জমেছে। মেতে উঠেছে নিঃশব্দ উৎসবে। অসীম নীল আকাশ জুড়ে ছড়িয়ে আছে রূপুর দানা। সেই দানাগুলো নূর আকাশে বসে হীরকখণ্ডের মতো জল জ্বলে আলো বিলাচ্ছে। যেন রাতের গহীনে ছড়িয়ে আছে দ্যুতিময় নীল মখমলের উপর রূপালী রত্নের ছটা। এক একটা হীরকখণ্ড যেন এক একটা স্বপ্নের টুকরো, যারা দূর থেকে পৃথিবীর ক্লান্ত চোখে মৃদু প্রশান্তি ঢেলে দেয়। প্রশান্তি দেয়নি সে আকাশের দিকে তাকিয়ে এক একটা হীরকখণ্ড চূর্ণ হতে দেখতে দেখতে তার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগলো। অনেক অনেক দিন পর মনে হলো সে একা, সম্পূর্ণ একা। তার একটা নিজের মানুষ নেই, যার নীরবতা তাকে পূর্ণ করে, যার নীরব উপস্থিতি তাকে প্রশান্তি এনে দেবে। মুখটা এত খালি খালি লাগছে কেন, ভাবল সে।
হাত ঘড়িতে চেয়ে দেখলো রাত 12টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। ভাবতে ভাবতে সে চলে গেল তার এঙ্গেজমেন্টের পরের দিনগুলোতে, যে দিনগুলো সে আয়েশাকে চরম অবহেলা করে এগিয়ে গেছে নরিতা নামের নদীর জলের মতো শান্ত, নিস্তব্ধ, আকাশের মতো নীরব নিষ্পাপ মেয়েটির দিকে, যার একটু উপস্থিতি চুপচাপ পাশে বসে থাকাও মনে প্রশান্তি আনে, বুকের তৃষ্ণা মেটে, যার অনুপস্থিতি বুকে জ্বালা ধরায়, যে মেয়েটাকে সে সত্যিকারের ভালোবেসেছে। কয়েকবার আয়েশাকে নিয়ে বন্ধুদের গেট টুগেদারে গিয়েছিল। আয়েশাকে সঙ্গে নিয়ে যাওয়াটা তার ইচ্ছেতে ছিল না, ছিল দায় পড়ে নেওয়া। আয়েশাকে সাথে নিয়ে গেলেও সে বিশেষ সময় দেয়নি তাকে, কারণ নরিতার মতো আয়েশার সঙ্গ তার ভালো লাগতো না। আয়েশা অসম্ভব রকমের বাচাল টাইপ মেয়ে, সারাক্ষণ কথা বলতে পছন্দ করে। অবশ্যই এটা দোষের কিছু না, যার যার চারিত্রিক বৈশিষ্ট্য। তবে এতে আয়েশা যে একা হয়ে পড়তো তাও নয়। আয়েশাকে সঙ্গ দিত তার বন্ধু পাভেল, যার কানের পোকা নাড়িয়ে ফেললেও হাসি মুখে আয়েশার বক বক শুনতে থাকতো। একদিন বিষয়টা খেয়াল করে অনেক তার কানে কথাটা তুলল, তাকে সাবধান করলো হবু স্ত্রীর সঙ্গে বন্ধুর এত সম্ভব হওয়া উচিত নয়। কথাটা শুনে সে তাদের ভালো করে লক্ষ্য করলো। আয়েশাকে পাভেলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখা গেল। পাভেলও আয়েশার সব মিষ্টি অত্যাচার হাসি মুখে সহ্য করছে। এরপর থেকে রক্তিম তাদের সাক্ষাতের অজুহাতে তৈরি করে দিতে থাকে। আয়েশাকে নিয়ে বের হলে পাভেলকেও ডেকে নিত। একসময় তারা নিজেরাই নিজেদের সময় দিতে থাকে। ফোনের ডিউরেশন টাইম বাড়তে থাকে, তৈরি হয় মিষ্টি অনুভূতি। পাভেল ছিল নরিতার পানি প্রার্থী, ওকে রাস্তা থেকে সরানো জরুরি ছিল। এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেলে আয়েশা পাভেলের মনে ভয় ঢুকে যায়। আজিজ সাহেব কখনোই পাভেলের সঙ্গে মেয়ের বিয়ে মানবেন না। এখন উপায় একটাই, বিয়ে ভেঙে দেওয়া। একদিন রক্তিমের কাছে দুজনেই আসে অপরাধীর চেহারা নিয়ে। তীব্র অপরাধ বোধ নিয়ে দুজন মাথা নিচু করে বসেছিল অনেকটা ক্ষণ। একসময় পাভেল মুখ খুলে বলতে থাকে তাদের প্রণয়ের কাব্য কথা। বারবার রক্তিমের কাছে ক্ষমা চাই তাদের অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে যাওয়া সম্পর্কের জন্য। অপরাধ বোধে দুজনেই কুজু হয়ে থাকে। রক্তিম বন্ধুর অপরাধ বোধে জর্জরিত বেদার্থ চেহারা দেখে মায়া হয়, সেই সাথে আয়েশার প্রতি তীব্র অনুভূতি দেখে ভালো লাগে। রক্তিম বলে দেয় সে নিজে বিয়ে ভেঙে দিয়ে তাদের সাহায্য করবে, কিন্তু আয়েশা এতে সম্মত হয় না, কারণ তার বাবা কখনোই পাভেলের সঙ্গে বিয়েতে রাজি হবে না। পাভেলের পরিবার স্বল্প শিক্ষিত। পাভেল নিজেও পড়াশোনা শেষ করে বাবার লোকাল ব্যবসা দেখাশোনা করছে। নিজের আলাদা কোনো পরিচয় নেই, ছাড়া পাভেলের মধ্যে সেই স্পার্ক নেই যা রক্তিমের মধ্যেও দেখা যায়। রক্তিমের ব্যক্তিত্ব, শিক্ষা, যোগ্যতা আজিজ সাহেবকে মুগ্ধ করেছে এবং ভবিষ্যতে বিজনেসের কর্ণধার হিসেবে যোগ্য মনে হয়েছে। রক্তিম তখন জিজ্ঞেস করে, তাহলে উপায়টা আয়েশাই বাতলে দেয়, যার এক্সিকিউট হবে আজ রাতে। আজ দুপুরে সে বাসা থেকে বের হওয়ার সময় রানিয়াকে সব বুঝিয়ে দিয়ে এসেছে। আজিজ সাহেবের মতো টাকার গরম দেখানো অসভ্য ছোট লোকের লাখ টাকা দামের উপহার সামগ্রী সব ফেরত দিতে বলে এসেছে। তাছাড়া যতবার লোকটার সঙ্গে তার দেখা হয়েছে প্রতিবারই অজানা কারণে অস্বস্তি হতো। লোকটার মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো না, কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হতো। সেলুনে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে ফোনটা বন্ধ করে ফেলেছে। চলে এসেছে অনেকের গ্রামের বাড়িতে। বিশাল জায়গা নিয়ে ওদের বাড়িটা। বাড়ির সামনে একটা বড় পুকুর, পুকুরের উপর বাঁশের মাচা দেওয়া বেড়ার ঘর, যে ঘরে শুয়ে আকাশ দেখা যায়, পূর্ণিমার চাঁদ অবলোকন করা যায়। আজ অমাবস্যার রাত, অন্ধকারে ঢেকে আছে নীলাকাশ, জেগে আছে শতকোটি রূপালী তারা। কাঠের পাটাতনের উপর শুয়ে দুহাত মাথার নিচে রেখে এক দৃষ্টি চেয়ে দেখেছে আকাশের থেকে ছুটে আসা নক্ষত্রের ক্ষয়ে যাওয়া। মনটা বারবার আনমনা হয়ে যাচ্ছে। আকাশের বিশালতার কাছে নিজেকে ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছে। এই অন্ধকার রাত যেন হয়ে উঠেছে একটি নিঃশব্দ কবিতা, যেখানে প্রতিটি রূপালী তারা একটি শব্দ, আর জ্বলজ্বল করতে থাকা তীব্র আলো যেন প্রেমিকের অব্যক্ত অনুভূতি। তারাগুলো মুক্তোর মালার হয়ে গেঁথে আছে একে অন্যের সাথে। সেদিকে যে থাকতে থাকতে চোখে ধাঁধা লাগে। বিশাল আকাশে তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে আছে, রূপ নিয়েছে মনুষ্য আকৃতির। রক্তিমের চোখে প্রেয়সীর লাজুক চেহারা ভেসে ওঠে। ওই নীলচে আকাশে তার প্রেয়সী কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো বা অভিমানে গাল ফুলিয়েছে। কি করছে সে এখন? সে কে জেনেছে রক্তিম আজ বিয়েটা করেনি? তার কি এখন বিশ্বাস হয় রক্তিম তাকে অপশন নয়, সত্যি সত্যি ভালোবেসে ছুটে গিয়েছিল শুধু তার জন্য? মনে মনে ভাবে সে, আকাশ পাতাল এক করে অনেক কিছু ভাবে।
যেন আজ তার ভাবনার দিন। কতদিন পর সে ঝামেলাযুক্ত ব্যস্ত জীবন থেকে ফুরসত পেয়েছে নির্জনে ভাবনার জন্য। মৃদুমন্দ হাওয়ায় ভেসে আসে সুদা মাটির ঘ্রাণ, বাতাসে ধানের শীষ দুল খায়, হাওয়ায় উঠতে থাকে সাদা কাশফুল। বাঁশের মাচায় চরচর শব্দ তুলে কেউ এদিকে হেঁটে আসছে। আধো আলো অন্ধকারে রক্তিমের মাথার কাছে এসে দাঁড়ালো। রক্তিম চোখ না তুলিয়ে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।